দলের চোখ রাঙানি উপেক্ষা করে নির্বাচনের মাঠে বিএনপি নেতারা খুলনা বিভাগেই লড়ছেন 12 জন। সব উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী। উদ্বোধনের 6 মাসেও চালু হয়নি খুলনা মোংলা রেলপথ। কবে চালু হবে জানেন না প্রকল্প সংশ্লিষ্টরাও। থমকে আছে বন্দর কেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনা। সড়ক উন্নয়নের নামে মেহেরপুরে 1440টি গাছ কাটার সিদ্ধান্ত। শিগগিরই টেন্ডার, ক্ষুব্ধ এলাকাবাসী। ঝিনাইদহে রাস্তা সম্প্রসারণে ফসলি জমির মাটি কাটায় বিপাকে কৃষক। এবং স্বর্ণ পাচারের রুট হয়ে উঠছে দক্ষিণ পশ্চিমাঞ্চল। 1.5 বছরে 7টি চালান ধরা ছোঁয়ার বাইরে মূল হোতারা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও নজরদারিতে রাখার পরামর্শ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বহিষ্কারাদেশ, শীর্ষ নেতাদের হুমকি ও দলের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উপজেলা নির্বাচনে বিভিন্ন পদে এবারও ভোটের মাঠে বিএনপি নেতারা। আগামী 21 মে হতে যাওয়া দ্বিতীয় ধাপের নির্বাচনে খুলনা বিভাগে চেয়ারম্যান পদে 3 জন সহ বিভিন্ন পদে লড়ছেন 12 জন। অন্যদিকে সব উপজেলাতেই রয়েছে আওয়ামী লীগের একাধিক প্রার্থী। জয়ের বিষয়ে আশাবাদী দুপক্ষই। আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। গ্রামে গ্রামে এখন নির্বাচনী আবহ। সড়কে রঙিন পোস্টার নির্বাচনী আমেজ বাড়িয়েছে। আরও প্রচারণায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ। এই পর্বে খুলনা বিভাগের 10 জেলার 25 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে চেয়ারম্যান পদে লড়ছেন 90 জন প্রার্থী। প্রথম ধাপের নির্বাচনে খুলনা বিভাগে বিএনপির কোনো নেতাকর্মী প্রার্থী না থাকলেও এবার খুলনার ফুলতলা, দিঘলিয়া ও মেহেরপুরের গাংনীতে 3 জন চেয়ারম্যান পদে লড়ছেন। এরই মধ্যে প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে দল থেকে। তবুও নির্বাচনের মাঠে অনড় বিএনপি নেতারা। নির্বাচনের মাঠে আসছি, মানুষের চাওয়া যে আমাকে নির্বাচনের মাঠে তারা দেখতে চায়। আমি আমার আত্মবিশ্বাসের উপরে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং ইনশাল্লাহ আমার বিজয় হবে। এদিকে অধিকাংশ উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও উৎসব মুখর পরিবেশে জনপ্রিয়তা যাচাই শেষে জয়ের হাসি হাসতে চান তারা। প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই কাজগুলো অব্যাহত কিছু কিছু জায়গায় আছে। যোগ্য প্রার্থী বেছে নেবেন, যোগ্য প্রার্থীকেই মানুষ ভোট দেবে। তৃতীয় ও চতুর্থ ধাপেও খুলনা বিভাগের অন্তত 15 জন বিএনপি নেতাকর্মী চেয়ারম্যান সহ বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ। ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেলপথ। তবে 4000 কোটি টাকার বেশি ব্যয়ের এই রেলপথে কবে থেকে বাণিজ্যিকভাবে ট্রেন যাত্রা শুরু হবে বলতে পারছেন না প্রকল্প সংশ্লিষ্ট কেউই। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের আরও একটি প্রতিবেদন। পদ্মা সেতুর পর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনা নিয়ে প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেলপথ। 2010 সালে একনেকে অনুমোদনের পর প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালের সেপ্টেম্বরে। নানা জটিলতায় 5 দফায় মেয়াদ বাড়িয়ে কাজ শেষে 2023 সালের 1 নভেম্বর এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 91 কিলোমিটার নতুন এই রেলপথে রূপসা নদীর ওপর 5.13 কিলোমিটার দীর্ঘ একটি রেল সেতু নির্মাণ করা হয়। এছাড়া 11টি প্ল্যাটফর্ম, 107টি কালভার্ট, 31টি ছোট ব্রিজ ও 9টি আন্ডারপাসের নির্মাণ সম্পন্ন। এরই মধ্যে 4 দফায় পরীক্ষামূলকভাবে চলেছে ট্রেন। চলতি বছর 1 জানুয়ারি থেকে যাত্রীবাহী ট্রেন চলার ঘোষণাও দেয়া হয়। তবে অজ্ঞাত কারণে এখনও যাত্রা শুরু করেনি যাত্রীবাহী বা পণ্যবাহী কোনো বাণিজ্যিক ট্রেন। অতি শীঘ্রই এই রেল লাইনটা চালু হোক, আমরা মোংলা থেকে পণ্য আনতে পারবো। তারপরে মোংলা যারা কর্মজীবী মানুষ তারাও যাতায়াত করতে পারবে। এদিকে কবে থেকে ট্রেন চলবে তার উত্তর নেই প্রকল্প সংশ্লিষ্টদের কাছেই। রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি। এই রিপোর্ট পাওয়া পরবর্তী যে কোনো সময় ট্রেন চালানো এখন সম্ভব। ভারত সরকারের ঋণ সহায়তা চুক্তির আওতায় খুলনা মোংলা রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে ভারতীয় প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। 4261 কোটি টাকা ব্যয়ের এই রেলপথ আর কতদিন এভাবে পড়ে থাকবে? অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সব সংকট দ্রুত সমাধান করে এ পথে রেল চালানোর দাবি এ অঞ্চলের মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বিভাগীয় সময় আরও থাকছে। চাকরি স্থায়ীকরণে নিয়োগ পরীক্ষা নেয়ার পর স্থগিত। প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ঝিনাইদহ চিনি কলের শ্রমিক কর্মচারীরা। ঈদুল আজহার আগে সমাধানের দাবি।
সড়ক উন্নয়নের দোহাই দিয়ে মেহেরপুরে কাটা হচ্ছে 1440টি গাছ। শিগগিরই এ কাজের টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছে জেলা পরিষদ। তবে গাছগুলো রক্ষার দাবি এলাকাবাসীর। পরিবেশবিদরা বলছেন, পরিবেশ রক্ষায় গাছগুলো রেখে পরিকল্পনা করতে হবে। অবশ্য প্রকল্পের কাজ শেষে নতুন করে বনায়নের আশ্বাস সড়ক বিভাগের। বেন ইয়ামিনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। মেহেরপুর চুয়াডাঙ্গা ও মেহেরপুর মুজিবনগর সড়কের দুই পাশে সারি সারি গাছ। সম্প্রতি মেহেরপুর চুয়াডাঙ্গা সড়ক 4 লেনে উন্নীত করার প্রকল্প পাশ হয়েছে। এ কারণে 6 কিলোমিটার সড়কের পাশের 976টি গাছ কাটতে জেলা পরিষদকে চিঠি দিয়েছে সড়ক বিভাগ। একইভাবে 2 বছর আগে মেহেরপুর মুজিবনগর সড়কের প্রশস্তকরণের কাজ শেষ হলেও গত মাসে সড়ক সংলগ্ন 464টি গাছ কাটার চিঠি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এ খবরে ক্ষুব্ধ এলাকাবাসী। সরকার কাটতে পারে, কিন্তু প্রয়োজনে আবার গাছ লাগাতে হবে। একটা গাছও লাগানো আমরা কোনো ব্যবস্থা দেখছি না। যে গাছগুলো কাটা হয়েছে আমরা দেখি না, 15 বছরের যে গাছ কাটা হয়েছে সে গাছগুলোকে আবার নতুন করে রোপণ করা হয়েছে। বন বিভাগ বলছে, নতুন করে সড়কের পাশে গাছ লাগানোর অনুমতি নেই তাদের। দর্শনা মুজিবনগর মহাসড়ক, ওইটার মালিকানা জেলা পরিষদ, তো জেলা পরিষদ সেখানে তারাও নিজেরাই গাছ রোপণ করবে। আর প্রকল্প বাস্তবায়নের পর নতুন বনায়নের পরিকল্পনার কথা জানায় সড়ক বিভাগ। এই সড়ক সম্প্রসারণের জন্য গাছগুলো আমরা সরাতে চাচ্ছি এবং সড়ক সম্প্রসারণ হয়ে গেলে আমরা যে আবার ওখানে বনায়ন করে দেব। বন বিভাগের তথ্য মতে গত 10 বছরে মেহেরপুর জেলায় বিভিন্ন সড়কে সরকারিভাবে 14,000 গাছ কাটা হয়েছে। সময় সংবাদ, মেহেরপুর। টাকা খরচ না করে পাশের কৃষি জমি কেটে সংস্কার করা হচ্ছে সড়ক। প্রতিবাদ করলে দেয়া হচ্ছে হুমকি। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক উন্নয়নের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় জমি ভরাট করার নির্দেশ দিয়েছে এলজিইডি। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। সড়কের পাশের ফসলি জমি কেটে করা হয়েছে দীর্ঘ খাল, নষ্ট হয়েছে কয়েকশো ক্ষেতের ধান। চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে ভালকি বাজার পর্যন্ত 6.5 কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ। কার্যাদেশ অনুযায়ী উভয় পাশে 3 ফুট প্রশস্ততা বাড়াতে বাইরে থেকে মাটি আনার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা মানেননি। এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কের দুই পাশের অন্তত 2 কিলোমিটার জমিতে খাল কেটে সড়কে মাটি ভরাট করা হয়েছে। কেউ প্রতিবাদ করলে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করার হুমকি দেওয়া হতো। 2-3 কাঠা জমি চলে গিয়েছে, এর ভিতরে ধান নষ্ট হয়ে গিয়েছে। 10 বছরের ভিতরে এখানে কোনো ক্ষেত হবে না। প্রত্যেক চাষির মনে করেন প্রত্যেক বছরে 10,000 টাকা করে লস হবে। বলছে যে এইটা সরকারি কাজ, সরকার বুঝবে সেটা। এ নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করেও পাওয়া যায়নি ঠিকাদারকে। আর স্থানীয় সরকার বিভাগ জানায়, অভিযোগের সত্যতা পাওয়ায় কৃষি জমির মাটি কাটা বন্ধ করা হয়েছে। যে অংশটুকু মাটি কেটেছিল আমরা তাদেরকে বলেছি যে এটা ওই মাটি দিয়ে এটা পূরণ করার জন্য। এলজিডির তথ্য মতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 87 কোটি 44 লাখ টাকা। আর মেয়াদ শেষ হবে 2026 সালের জানুয়ারিতে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। দিন দিন স্বর্ণ পাচারের রুটে পরিণত হচ্ছে খুলনা। ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচার হচ্ছে ভারতে। 1.5 বছরে নগরীতে ধরা পড়েছে 7টি চালান। এতে স্বর্ণের বাহকরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন মূল হোতারা। তানজিম আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাস থামিয়ে চলছে পুলিশের তল্লাশি। এক পর্যায়ে সন্দেহভাজনের জুতার নিচে কৌশলে রাখা 12টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 20 এপ্রিল খুলনা নগরীর 0 পয়েন্ট এলাকার চিত্র এটি। 60টি স্বর্ণের বার সহ চলতি মাসের 2 তারিখ আটক করা হয় আরেক কারবারিকে। 1.5 বছরে নগরীতে পুলিশ আটক করেছে এমন 60টি চালান। উদ্ধার করা হয় 50টি স্বর্ণের বার। সূত্র বলছে, পাচারকারীরা ব্যক্তিগত গাড়ির পরিবর্তে যাত্রীবাহী বাসে যাতায়াত করে। দুবাই থেকে আনা স্বর্ণ ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচার হয় ভারতে। গত বছর 12 জানুয়ারি খুলনার সাচিবুনিয়া মোড়ে 6টি স্বর্ণের বার সহ এক চোরা কারবারি আটক করে পুলিশ। এর মধ্যে 3টি তাকে দিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই পাচারকারী বিষয়টি পুলিশকে জানালে 3 পুলিশ সদস্যকে আটক করা হয়। এসব কারণে বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদেরও নজরদারিতে রাখা দরকার। সবাইকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি যদি স্থাপন করা যায়, তাহলে এ বিষয়ে সমাধান করা সম্ভব। এজাহারভুক্ত তাদের নাম করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য একাধিক অভিযান আমরা পরিচালনা করছি। স্বর্ণ চোরাচালানের এসব ঘটনায় হওয়া মামলায় আটক হয়েছে মাত্র 10 জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। Steeltech, it's all about stainless style.
বিভাগীয় সময় আরও থাকছে। জ্যৈষ্ঠের শুরুতেই নানা জাতের আমে ভরে উঠেছে সাতক্ষীরার বাজার। ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। গত বছরের চেয়ে দাম চড়া। চাকরি স্থায়ীকরণ প্রক্রিয়া স্থগিতের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছে ঝিনাইদহ চিনিকলের অস্থায়ী কর্মচারীরা। সকালে মোবারকগঞ্জে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। পরে কর্মবিরতির ঘোষণা দিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় তারা অভিযোগ করেন গত 8 থেকে 10 বছর ধরে অস্থায়ী ভিত্তিতে ওই চিনিকলে কাজ করছেন তারা। অভিজ্ঞ শ্রমিকদের স্থায়ীকরণের জন্য বুধবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু অজানা কারণে ওই দিন বিকেলেই সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আদেশ দেয় শিল্প মন্ত্রণালয়। ঈদুল আজহার আগে এই আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কর্মচারীরা। বিভাগীয় সময় আরেকবার। জ্যৈষ্ঠের শুরুতেই বিভিন্ন জাতের আমে ভরে উঠেছে সাতক্ষীরার বাজারগুলো। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা ভিড় করতে শুরু করেছেন বাগান ও ফলের আড়তগুলোতে। তবে গত বছরের তুলনায় আমের দাম বেশি বলে জানান ব্যবসায়ীরা। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও আমিনুর গাজী সবুজের ছবি নিয়ে রিপোর্ট। বাজারে সরবরাহ করা হচ্ছে গোবিন্দভোগ, গোপাল খাস ও গোপালভোগ আম। সকাল থেকে রাত পর্যন্ত ফলের আড়তে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। ভৌগোলিক কারণে দেশের প্রথম আম নামানো হয় সাতক্ষীরায়। 9 মে থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। অন্যান্য জেলা থেকেও পাইকাররা আসছেন আম কিনতে। পাশাপাশি বর্তমানে সরকারি তালিকাভুক্ত 5299টি বাগানে আম পরিচর্যা করছেন বাগান মালিক ও শ্রমিকরা। এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন নির্ধারণ করেছে কৃষি বিভাগ, আর রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 350 মেট্রিক টন। ন্যায্য দাম যদি আমরা না পাই, বর্তমানে এখন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের মাটি ভালো, খুব সুন্দর আম, সুস্বাদু আম। ব্যবসায়ীরা জানান গত বছরের চেয়ে এবছর আম বিক্রি হচ্ছে বেশি দামে। আমের যে বর্তমান মূল্য, সেই মূল্য তুলনামূলক গতবারের চাইতে অনেক বেশি। 27-2800 টাকা আম বিক্রি হইল। আমের বাগান ও বাজারজাতকরণ নিয়মিত মনিটরিং এর কথা জানায় কৃষি বিভাগ। বাজারে ন্যায্য মূল্যে পান আমাদের সংশ্লিষ্ট যেসব সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তারা মাঠে কাজ করছে। কৃষি বিভাগের তথ্য মতে সরকারের ক্যালেন্ডার অনুযায়ী আগামী 22 মে হিমসাগর, 29 মে ল্যাংড়া ও 10 জুন থেকে নামানো হবে আম্রপালি আম। সময় সংবাদ, সাতক্ষীরা। চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো আম বাগান থেকে আম নামানো। প্রথম ধাপে নামানো হচ্ছে বোম্বাই, আটি ও গুটি আম। সকালে জেলা শহরের মহিলা কলেজ পাড়ায় আম নামানোর উদ্বোধন করেন জেলা প্রশাসক। সরকারের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী আগামী 24 মে হিমসাগর, 30 মে ল্যাংড়া এবং 10 জুন আম্রপালি জাতের আম নামানো হবে। চলতি মৌসুমে জেলায় 30,810 মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গার 4 উপজেলায় 2304 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দলের চোখ রাঙানি উপেক্ষা করে নির্বাচনী মাঠে বিএনপি নেতারা। খুলনা বিভাগেই লড়ছেন 12 জন। সব উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী। উদ্বোধনের 6 মাসেও চালু হয়নি খুলনা মোংলা রেলপথ। কবে চলবে ট্রেন জানেন না প্রকল্প সংশ্লিষ্টরাও। থমকে আছে বন্দর কেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনা। এবং সড়ক উন্নয়নের নামে মেহেরপুরে 1440টি গাছ কাটার সিদ্ধান্ত। শিগগিরই টেন্ডার, ক্ষুব্ধ এলাকাবাসী। ঝিনাইদহে রাস্তা সম্প্রসারণে ফসলি জমির মাটি কাটায় বিপাকে কৃষক। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। রাইসা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। সঙ্গে থাকুন সময়ের।